সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনের আজকের লেকচারে আমরা প্রথমে SF6 সার্কিট ব্রেকার বা সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার নিয়ে ডিসকাস করব। তো আমরা অলরেডি যে জিনিসগুলো দেখেছি যে যখন ফল্ট হয় পাওয়ার সিস্টেমে তো সার্কিট ব্রেকার অপারেট করে। অবভিয়াসলি সার্কিট ব্রেকারকে অপারেট করানোর জন্য আর যে ডিভাইস থাকে সেগুলো আমরা সার্কিট ব্রেকারের পরের চ্যাপ্টারে গিয়ে পড়ব, রিলের চ্যাপ্টারে গিয়ে পড়ব। মোট কথা, যখন সিস্টেমে কোনো ফল্ট হয় তখন সার্কিট ব্রেকারের যে কন্ট্যাক্ট দুটো থাকে সেই কন্ট্যাক্ট দুটো সেপারেট হতে শুরু করে। তো সেই কন্ট্যাক্ট নিয়েও আমরা ডিসকাস করেছিলাম। একটা হচ্ছে গিয়ে ফিক্সড কন্ট্যাক্ট, যেটা নিজের পজিশানে নিজের পজিশানে স্থির অবস্থায় থাকে, আর একটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, যেটা ফিক্সড কন্ট্যাক্ট থেকে দূরে সরতে শুরু করে। সাপোজ এটা যদি ফিক্সড কন্ট্যাক্ট হয় আর এটা যদি আমার মুভিং কন্ট্যাক্ট হয়, তো যখন ফল্টের আগে অবধি এই দুটো কন্ট্যাক্ট একে অপরের সঙ্গে টাচ করে থাকবে। আমি ফিক্সড কন্ট্যাক্টটাকে সংক্ষেপে এফ লিখে দিলাম আর মুভিং কন্ট্যাক্টটাকে সাপোজ এম দিয়ে ডিনোট করলাম। যখন ফল্ট হবে, একটা সার্টেন ভ্যালুর থেকে কারেন্টের ভ্যালু বেড়ে যাবে, তখন কি হবে, ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্টটা দূরে সরতে শুরু করবে বাই সাম মেকানিজম। তো ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্টটা দূরে সরবে। যখনই এরকম হবে তখন কি হবে, ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্টের মধ্যে আর্ক এস্টাবলিশড হবে। তো এই আর্ক নিয়েও আমরা ডিসকাস করেছিলাম যে এটা আর কিছুই না, বেসিক্যালি একটা শর্ট সার্কিট পাথ যার মধ্যে দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে। আর এটাকে এক্সটিংগুইশ করার জন্যই আমাদের সার্কিট ব্রেকারগুলোতে আর্ক কুয়েঞ্চিং মিডিয়াম থাকে। তো আজকে আমরা SF6 সার্কিট ব্রেকার বা সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো অলরেডি আমরা ডিসকাস করেছি এই যে আর্ক এখানে এস্টাবলিশড হচ্ছে সেটা হচ্ছে কি বেসিক্যালি এখানে যে চার্জ পার্টিকেল আছে, মানে মোট কথা যে এক্সেস ফ্রি ইলেকট্রন আছে, সেই ফ্রি ইলেকট্রনের জন্য আমাদের এই আর্কটা তৈরি হয়েছে, মানে হিউজ পরিমাণ শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হচ্ছে। তো যদি আমাকে এই আর্কটাকে এক্সটিংগুইশ করতে হয়, এই আর্কটাকে যদি এক্সটিংগুইশ করতে হয়, তাহলে কোনোভাবে এখানে যে এক্সট্রা ইলেকট্রনগুলো আছে, এক্সেস ইলেকট্রনগুলো আছে, সেগুলোকে কোনোভাবে আমাকে সরাতে হবে। তো সেই সরানোর কাজটা করছে কি এখানটায়, এই সার্কিট ব্রেকারে করবে হচ্ছে SF6 বা সালফার হেক্সাফ্লোরাইড। SF6 বা সালফার হেক্সাফ্লোরাইডের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে গিয়ে এটা একটা স্ট্রং ইলেকট্রোনেগেটিভ গ্যাস। স্ট্রং ইলেকট্রোনেগেটিভ গ্যাস। ইলেকট্রোনেগেটিভ গ্যাস বলতে কি বোঝায় না, এই ধরনের গ্যাসের যে প্রপার্টি সেটা হচ্ছে গিয়ে এরা ইলেকট্রন অ্যাবজর্ব করতে পারে। তো অবভিয়াসলি এই যে ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট আছে, এদেরকে যদি আমরা এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখতে পারি, যার মানে এমন একটা চেম্বারের মধ্যে যদি রাখি যেখানে SF6 গ্যাস আছে, তো অবভিয়াসলি কি হবে, যখন ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্টটা দূরে সরে যাবে, মানে এই সিচুয়েশানে যখনই দূরে সরে যাবে এখানে আর্ক তৈরি তো হচ্ছে, বাট টোটাল যে চেম্বারটা আছে, এই বক্সের মধ্যে টোটাল যে চেম্বারটা আছে, এটা যদি SF6 গ্যাস দ্বারা ভর্তি থাকে, তাহলে কি হবে, এই যে আর্কটা এখানটায় তৈরি হয়েছে, যে এক্সেস ইলেকট্রনগুলো বা ফ্রি ইলেকট্রনগুলো এখানে আছে, SF6 গ্যাস সেই ইলেকট্রনগুলোকে অ্যাবজর্ব করে নেবে। আর ইলেকট্রন যদি অ্যাবজর্ব করে নেয় তাহলে ইলেকট্রনের অনুপস্থিতিতে বা অ্যাবসেন্সে কি হবে, আর্ক আর কন্টিনিউ হবে না, আর্কটা এক্সটিংগুইশড হবে। তো যেহেতু এখানে এই আর্কটাকে এক্সটিংগুইশ করার জন্য আমরা মিডিয়াম হিসেবে SF6 ইউজ করছি, সালফার হেক্সাফ্লোরাইড ইউজ করছি, তো তার জন্যই এই সার্কিট ব্রেকারের নাম হচ্ছে গিয়ে সালফার হেক্সাফ্লোরাইড, মানে SF6 সার্কিট ব্রেকার বা সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার। তো মোট কথা, আমাদের যে সার্কিট ব্রেকারগুলো আছে তার মধ্যে SF6 সার্কিট ব্রেকার একটা খুবই ইম্পর্ট্যান্ট সার্কিট ব্রেকার, কারণ এর যে আর্ক কোয়েঞ্চিং প্রপার্টি সেটা বাকি যে সার্কিট ব্রেকারগুলো আছে এর আগে, মানে অয়েল সার্কিট ব্রেকার বলো বা এয়ার সার্কিট ব্রেকার বলো, তার থেকে অনেক বেটার। তো ইন এ সামারি আমি এখন অবধি যা যা দেখলাম সেখান থেকে কি বলতে পারি, যে পাওয়ার সিস্টেমে যখন কোনো ফল্ট হচ্ছে তখন সার্কিট ব্রেকারের যখন ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্টটা দূরে সরছে, তখন তাদের মধ্যে একটা আর্ক এস্টাবলিশড হচ্ছে। এবার
টোটাল সিস্টেমটাকে যদি আমি SF6-এর মধ্যে ইনস্টল করতে পারি, তাহলে যেহেতু SF6 গ্যাস একটা স্ট্রং ইলেকট্রোনেগেটিভ গ্যাস, তাহলে ওই আর্ক তৈরি হওয়ার জন্য যে ফ্রি ইলেকট্রন বা এক্সেস ইলেকট্রনগুলো আছে, SF6 ওই ইলেকট্রনগুলোকে অ্যাবজর্ব করে নেবে, আর ওই ইলেকট্রনের অ্যাবসেন্সে আর্ক আর স্টে করতে পারবে না, আর্ক এক্সটিংগুইশড হয়ে যাবে। তো যেহেতু এখানে আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম হিসেবে আমরা SF6 ইউজ করছি, তাই এই ধরনের সার্কিট ব্রেকারের নাম হলো SF6 সার্কিট ব্রেকার। তো দেখো এখানে SF6 সার্কিট ব্রেকারটাকে সিম্পলভাবে বোঝানোর জন্য আমি এই ছবিটা এখানটায় রেখেছি। তো দেখো এখানে ছবিতে ফার্স্টে পজিশানে দেখো ওপরের যে ছবিটা আছে সেটা হচ্ছে গিয়ে নর্মাল অপারেটিং কন্ডিশানে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে আমাদের ফিক্সড কন্ট্যাক্ট। এক মিনিট, কালারটা চেঞ্জ করি। এটা হচ্ছে কি আমাদের ফিক্সড কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে কি আমাদের মুভিং কন্ট্যাক্ট। যখন নর্মাল অপারেটিং কন্ডিশন, তখন কন্ট্যাক্ট দুটো একে অপরকে টাচ করে আছে, সো অবভিয়াসলি তার মধ্যে দিয়ে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, নর্মাল কারেন্ট যেহেতু আছে। আর দেখো এখানটায় SF6 গ্যাস রাখা আছে। যখন ফল্ট হবে তখন কি হবে, মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্ট থেকে দূরে সরে যাবে। দেখো ফিক্সড কন্ট্যাক্ট নিজের জায়গাতেই আছে, মুভিং কন্ট্যাক্টটা একটু এদিকে সরে এসেছে। তো যখনই ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্ট দূরে সরছে, তখন তাদের মাঝে কি হবে, এই যেখানে আর্ক এস্টাবলিশড হয়েছে। এবার এই যে আর্ক এস্টাবলিশড হলো, এটাকে আমি এক্সটিংগুইশ করতে চাই, তার জন্য দেখো এখানে দেখো রেক্ট্যাঙ্গুলার হোল আছে। তাহলে এই ছিদ্র দিয়ে কি হবে, তখন এখান থেকে গ্যাসগুলো আসবে, SF6 গ্যাস আসবে এখানটায়। বেসিক্যালি আমরা কি বলে কন্ট্যাক্ট যখন, অ্যাকচুয়ালি আমি বলে রাখি এখানটায় যে SF6 গ্যাসের নর্মাল যে প্রেশার থাকে, মানে নর্মাল অপারেটিং কন্ডিশন যখন ফল্ট হয়নি, সেই রকম সময় SF6-এর যে প্রেশারটা থাকে সেটা হচ্ছে গিয়ে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই রকম প্রেশারে SF6 গ্যাসটা থাকে। এবার যখন কোনো ফল্ট হলো, ফল্ট হওয়ার জন্য কি হবে, মুভিং কন্ট্যাক্টটা দূরে সরছে। মেকানিজমটা এমনই করা থাকে যে অ্যাকচুয়ালি এই যে SF6 গ্যাসটা একটা রিজার্ভয়ারের মধ্যে থাকে, ঠিক আছে, SF6 গ্যাসটা একটা রিজার্ভয়ারের মধ্যে থাকে, যেখান থেকে অ্যাকচুয়ালি SF6 গ্যাসের সাপ্লাইটা আসে। তো যখনই ফল্ট অকার হবে, মুভিং কন্ট্যাক্টটা যে মুহূর্তে সরবে, ঠিক একই মুহূর্তে একটা ভালভ ওপেন হবে। কোন ভালভটা, যে চেম্বারের সঙ্গে, মানে যে রিজার্ভয়ারের সঙ্গে এই চেম্বারটা কানেক্টেড থাকে। আমি প্রথম থেকে একবার বলছি যে ধরো একটা রিজার্ভয়ার আছে, যার মধ্যে SF6 গ্যাসকে স্টোর করে রাখা আছে। ওই রিজার্ভয়ার থেকেই এই SF6 গ্যাসটা এখানটায় আসে, এই রিজার্ভয়ার থেকেই SF6 গ্যাসটা এখানটায় আসে। তো নর্মাল কন্ডিশানে ওই যে চেম্বারটা আছে ওর মধ্যে SF6 গ্যাসের যে প্রেশার সেটা হচ্ছে গিয়ে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা নর্মাল অপারেটিং কন্ডিশান। যখন ফল্ট হচ্ছে, তখন ফিক্সড কন্ট্যাক্ট থেকে যখনই মুভিং কন্ট্যাক্টটা দূরে সরছে, আর্ক তৈরি হচ্ছে। তাহলে ফল্ট হওয়ার সাথে সাথে একটা জিনিস হলো যে মুভিং কন্ট্যাক্ট ফিক্সড কন্ট্যাক্ট থেকে সরার জন্য একটা আর্ক তৈরি হচ্ছে। এটার সঙ্গে সঙ্গে আরও একটা ঘটনা ঘটে, যখন মুভিং কন্ট্যাক্টটা সরছে ঠিক সেই মুহূর্তে রিজার্ভয়ারের যে ভাল্বটা থাকে সেটা ওপেন হয়। রিজার্ভয়ারের ভাল্ব ওপেন হলে কি হবে, এই যে চেম্বারে হচ্ছে কি তখন এক্সেস প্রেসারে আমার SF6 গ্যাসটা আসছে। তাহলে যে মুহূর্তে মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্ট থেকে দূরে সরছে, সেই একই মুহূর্তে ভাল্বটা ওপেন হচ্ছে রিজার্ভয়ার থেকে, যার জন্য হিউজ প্রেসারে আমার SF6 গ্যাস চলে আসছে চেম্বারে। ফল্ট যখন হয় তখন SF6 গ্যাসের যে প্রেসার থাকে চেম্বারে সেটা অলমোস্ট 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবার যখনই রিজার্ভয়ারে ওই প্রেসারে যখন গ্যাসটা আসছে, তখন কি হচ্ছে দেখো, এখানের যে রেক্ট্যাঙ্গুলার হোলগুলো ছিল সেখান দিয়ে আমার SF6 গ্যাস এদিকে ফ্লো করছে।
SF6 গ্যাস ফ্লো করে এদিকে কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসবে। তো সাথে সাথে কি হবে, আর্কের এখান দিয়ে আমার কি হচ্ছে SF6 গ্যাসে ভর্তি হয়ে যাচ্ছে। SF6 গ্যাস করবে কি, যেহেতু স্ট্রং ইলেকট্রোনেগেটিভ গ্যাস, ওই জায়গায় যে নেগেটিভ মানে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করবে আর আর্ক এক্সটিংগুইশড হয়ে যাবে। যেহেতু SF6 গ্যাস খুব কস্টলি গ্যাস, তো তার জন্য প্রত্যেকবার সার্কিট ব্রেকারের অপারেশনের পর ওদের সিস্টেমটাই এরকম থাকে যে এই SF6 গ্যাসটাকে আবার আমরা যাতে রিইউজ করতে পারি, মানে এই SF6 গ্যাসটাকে ঘুরিয়ে আবার যে রিজার্ভারটা থাকে আমাদের SF6 গ্যাসের সেখানটায় আবার নিয়ে যাওয়া হয়, যাতে আমরা এই গ্যাসটাকে রিইউজ করতে পারি। কারণ SF6 গ্যাস হচ্ছে গিয়ে খুব কস্টলি একটা ম্যাটেরিয়াল বলতে পারো। ইভেন এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, SF6 কিন্তু এনভায়রনমেন্টের জন্য যথেষ্ট ক্ষতিকারক, তো তার জন্য যাতে কোনো রকমভাবে গ্যাস লিক না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে টোটাল অপারেশনটাকে যদি আমি একটু সাম আপ করে বলতে চাই তাহলে কি দাঁড়াবে, যে নর্মাল অপারেটিং কন্ডিশনে ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট একে অপরের সঙ্গে টাচ করে থাকবে। চেম্বারের মধ্যে দেখো SF6 গ্যাস আছে, আর এই SF6 গ্যাসটা কোথা থেকে আসছে, একটা রিজার্ভারের সাথে কানেকশান থাকে সেখান থেকে আসছে। আর এই রিজার্ভার আর কি বলে এই চেম্বারের মধ্যে যে SF6 গ্যাসের যে প্রেশারটা সেটা হচ্ছে গিয়ে 2.kg/cm²। যখনই ফল্ট অকার হবে ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্ট দূরে সরবে, যার জন্য দেখো আর্ক এস্টাবলিশড হয়েছে। যে মুহূর্তে মুভিং কন্ট্যাক্টটা দূরে সরছে ঠিক একই মুহূর্তে ভাল্বটা ওপেন হবে, যার জন্য আমার রিজার্ভার থেকে চেম্বারে যে SF6 গ্যাস আসবে তার প্রেশার ইনক্রিজ হয়ে যাবে কত, 14 kg/cm²। এই যে SF6 গ্যাস আছে সেটা রেক্ট্যাঙ্গুলার হোল দিয়ে আসছে কোথায়, আমাদের আর্কের এখান দিয়ে পাস করছে। আর্ক থেকে তখন হচ্ছে কি ওখানকার যে নেগেটিভ ইলেকট্রনগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে SF6, যার জন্য আর্ক এক্সটিংগুইশড হয়ে যাচ্ছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের SF6 সার্কিট ব্রেকারের অপারেশন। সেটাকে সিম্পলভাবে বোঝানোর জন্য এই ছবিটা আঁকা আছে, পরীক্ষাতে ওটা আঁকতে পারো, বাট চেষ্টা করবে যদি এই ছবিটা ড্র করা যায়। ওটারই যে অ্যাকচুয়াল ডায়াগ্রাম সেটা এখানটায় দেখানো হয়েছে। এটাই হচ্ছে সেই ডায়াগ্রামটা, চেষ্টা করবে যে এই ডায়াগ্রামটা ড্র করার। তাহলে এই গেল হচ্ছে আমাদের SF6 সার্কিট ব্রেকার। এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কত কেভিতে অ্যাপ্লিকেশান, সেই স্লাইডগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো SF6 গ্যাসের যে অ্যাডভান্টেজগুলো আছে তার মধ্যে তিনটে এখানে আছে, পরেরগুলো পরের স্লাইডে আমি অ্যাড করব। দেখো ফার্স্ট হচ্ছে গিয়ে ডিউ টু সুপিরিয়ার আর্ক কোয়েঞ্চিং প্রপার্টি অফ SF6 সাচ সার্কিট ব্রেকার্স হ্যাভ ভেরি শর্ট আর্কিং টাইম। আর্কিং টাইম কি এর আগে আমি বুঝিয়েছি। তো SF6 সার্কিট ব্রেকারে SF6 আমরা ইউজ করছি যেহেতু এর আর্ক কোয়েঞ্চিং প্রপার্টি অনেক বেটার, তো তার জন্য এখানে আর্কিং পিরিয়ডটা খুব কম হয়, খুব সহজেই আর্ক এক্সটিংগুইশড হয়। তা খুব সহজে এক্সটিংগুইশড হচ্ছে মানে আর্কিং পিরিয়ড যেটা আর কি, যে সময় মানে যতক্ষণ ধরে আমার আর্ক তৈরির সময় থেকে এক্সটিংগুইশড অবধি যে টাইমটা সেটা অবভিয়াসলি কম লাগছে, তাহলে আর্কিং টাইম কম হবে। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে since the dielectric strength of SF6 gas is 2 to 3 times that of air, such breakers can interrupt much larger current। দেখো এয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম কি নর্মাল এয়ার, ওখানে এয়ারের যে ফ্লো থাকে সেটা দিয়ে আমরা কি বলে কারেন্ট চপিং করে থাকি, আমরা কারেন্ট এক্সটিংগুইশ ফল্ট কারেন্টকে কি বলে চপিং করে থাকি আর কি, ফল্ট কারেন্টকে বন্ধ করে থাকি আর কি, সার্কিটকে ব্রেক করি। তো এই যে আমি যখন এর আগের লেকচারগুলো নিয়েছিলাম একটা জিনিস বলেছিলাম, যখন বেসিক্যালি আমরা রিস্ট্রাইকিং ভোল্টেজ পড়ছিলাম, যে ডাইইলেকট্রিক স্ট্রেন্থ যত তাড়াতাড়ি বাড়বে আর্ক এক্সটিংগুইশ তত তাড়াতাড়ি হবে। যেহেতু SF6-এর যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ সেটা নর্মাল এয়ারের ডাইইলেকট্রিক স্ট্রেংথের থেকে বাই মানে 2 থেকে 3 গুণ, তো তার জন্য এটা এটা আমার কী বলবে অনেক বেশি হাই কারেন্ট ইন্টারাপ্ট করতে পারে। আর এই সিস্টেমটা আমাদের অনেক বেশি নয়েজলেস, তো সেই জন্য আমাদের SF6 সার্কিট ব্রেকার
অপারেশন করাও অনেক সুবিধাজনক। দেখো, দ্য SF6 সার্কিট ব্রেকার গিভস নয়েসলেস অপারেশন ডিউ টু ইটস ক্লোজড গ্যাস সার্কিট অ্যান্ড নো এক্সস্ট টু অ্যাটমসফিয়ার, আনলাইক দ্য এয়ার ব্রাশ সার্কিট ব্রেকার। একটু আগেই বলছিলাম যে SF6 সার্কিট ব্রেকার যেরকম কস্টলি, তো আমাদের সেজন্য সেটাকে আবার রিইউজ করতে হবে, প্লাস হচ্ছে কি এনভায়রনমেন্টে আমরা ছাড়তে পারবো না, যেহেতু জিনিসটা ক্ষতিকারক এনভায়রনমেন্টের জন্য, রিইউজ করতে হবে আমাদেরকে রিসাইকেল করে। তো সেজন্য এক্সস্টের তো কোনো কোশ্চেনই নেই, এক্সস্ট যদি না হয় তাহলে নয়েজও থাকবে না, তো তার জন্য এটা নয়েজলেস অপারেশন বলা যেতে পারে। আচ্ছা, আর দেখো কি কি আছে, দ্য ক্লোজড গ্যাস এনক্লোজার কিপস দ্য ইন্টেরিয়ার ড্রাই সো দ্যাট দেয়ার ইজ নো ময়েশ্চার প্রবলেম। তো অবভিয়াসলি আমাদের যদি টোটাল সিস্টেমটাকে যদি এনক্লোজারটাকে এমনভাবেই রাখা হয় যাতে গ্যাস লিক না করে, বাইরের থেকে গ্যাস মানে এয়ার, যাতে এয়ারের সঙ্গে ইন্টারাকশানও হবে না ভেতরে, তো তার জন্য ভেতরে কি থাকবে না, কোনো ময়েশ্চার কন্টেন্ট থাকবে না, তো ময়েশ্চারের রিস্কে, ময়েশ্চারের যে প্রবলেম সেটাকেও আমরা দূর করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে দেয়ার ইজ নো রিস্ক অফ ফায়ার ইন সাচ সার্কিট ব্রেকার বিকজ SF6 গ্যাস ইজ নন ইনফ্লেমেবল। তো আমরা অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে বা অয়েল বা কী বলে, আমরা ইনসুলেটিং অয়েল, অয়েল যেটা আমরা ইউজ করে থাকি সেটাও ইনসুলেটিং অয়েল, বাট বেসিক্যালি বারবার যখন সার্কিট ব্রেকার অপারেট করতে থাকে, অয়েল কি হয়, অয়েলের ডিটোরিয়েশন ঘটতে থাকে, অয়েলের ডিটোরিয়েশন ঘটতে ঘটতে সেখানে আমাদের কি বলবো, ফায়ার তৈরি হতে পারে, মানে আগুন লেগে যাওয়া, পাতি কথায় যাকে বলে। বাট SF6 গ্যাস যেহেতু নন ইনফ্লেমেবল, এখানে এই ধরনের ফায়ারের রিস্কের কোনো অবকাশই নেই। তো এইগুলো হচ্ছে গিয়ে মেন যে অ্যাডভান্টেজগুলো। ইভেন আমাদের অয়েল সার্কিট ব্রেকারে যখন সার্কিট ব্রেকারকে আমরা বারবার অপারেট করাচ্ছি, তখন বিভিন্ন বাই প্রোডাক্ট তৈরি হয়, কারণ ওই যে রিয়াকশানগুলো হবে মানে কি বলে, অত্যধিক টেম্পারেচারে। তো তার জন্য অয়েলকে, মানে অয়েলের কোয়ালিটিকে কন্টিনিউয়াস চেক করতে থাকতে হয়, যাতে অয়েলের যাতে কোনো ডিটোরিয়েশন হয়েছে কি না সেটা আমাদেরকে চেক আপ করতে হয়। যদি অয়েলের ডিটোরিয়েশন হয় তাহলে সেক্ষেত্রে অয়েলকে আমাদের চেঞ্জ করতে হয়, যেটা আমরা অয়েল সার্কিট ব্রেকারে একটা কি বলবো বড় ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে এই ধরনের বাই প্রোডাক্ট থাকে না, ওখানে যে বাই প্রোডাক্টগুলো হবে সেগুলো কী হবে, অয়েলের নিচে থিতিয়ে পড়বে, এখানে সে ধরনের কোনো ঘটনা নেই। SF6 সার্কিট ব্রেকার হ্যাভ লো মেনটেন্যান্স কস্ট, লাইট ফাউন্ডেশন রিকোয়ারমেন্ট অ্যান্ড মিনিমাম অক্সিলারি ইকুইপমেন্ট। এগুলো তো পাতি জিনিস, আশা করি বুঝতেই পারছো যে মেনটেন্যান্স কস্ট, আচ্ছা মেনটেন্যান্স কস্ট কম হতে পারে, বাট ওই যে জিনিসটা বললাম SF6 এর কস্ট কিন্তু খুব বেশি, তো তার জন্য কনস্ট্রাকশন খরচ কিন্তু আমাদের, মানে সিস্টেম যখন ইনস্টল করব তখন আমাদের খরচ কিন্তু বেশি হবে। তো অবভিয়াসলি বুঝতে পারছো ওই পয়েন্টটাকেই আমরা আবার ডিসঅ্যাডভান্টেজেও লিখতে পারবো। দেখো, ডিসঅ্যাডভান্টেজের ফার্স্ট পয়েন্ট ওটাই দেওয়া আছে, SF6 ব্রেকার্স আর কস্টলি ডিউ টু হাই কস্ট অফ SF6। তারপরে অন্যান্য সার্কিট ব্রেকারের ক্ষেত্রে এয়ারব্রাশ সার্কিট ব্রেকার বলো বা অয়েল বলো, আমরা ওখানে রিইউজ করছি না, বাট SF6 সার্কিট ব্রেকারে কী হচ্ছে, যেহেতু এটা কস্টলি গ্যাস, তো তার জন্য এটাকে আমাদেরকে রিইউজ করতে হবে প্রত্যেক ব্রেকারে, মানে প্রত্যেকবার ব্রেকিং অপারেশন হওয়ার পরে, তাহলে প্রত্যেকবার যদি ইউজ করতে হয় ওই SF6 গ্যাসটাকে সামহাও আমাকে ঘুরিয়ে আনতে হবে আবার মেন রিজার্ভারে। তাহলে বুঝতেই পারছো যে ওই যে গ্যাসটাকে রিসাইকেল করে আমাকে আবার রিজার্ভারে আনতে হচ্ছে, তার মানে এখানে আমার এক্সট্রা ইকুইপমেন্ট লাগবে। তো দেখো, সিন্স SF6 গ্যাস হ্যাজ টু বি রিকন্ডিশন আফটার এভরি অপারেশন অফ দ্য ব্রেকার, অ্যাডিশনাল ইকুইপমেন্ট ইজ রিকোয়ার্ড ফর দিস পারপাস। অবভিয়াসলি তার জন্য আমার এক্সট্রা কী বলে ইকুইপমেন্ট লাগবে, যেগুলো অন্যান্য সার্কিট ব্রেকারের ক্ষেত্রে প্রয়োজন ছিল না। আর অ্যাপ্লিকেশানটা ভালো করে দেখে নেবে, ভোল্টেজের যে রেঞ্জগুলো দেওয়া আছে, কত কারেন্ট দেওয়া আছে, 60 কিলো অ্যাম্পিয়ার, তারপর ভোল্টেজের রেঞ্জ 50 থেকে 80 কেভি। তারপরে এই রেঞ্জগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসে, মেনলি আসে হচ্ছে গিয়ে তোমাদের যে সুইচ গিয়ার প্রোটেকশানের যখন ভাইবা হবে, সেটা ইন্টারনাল ভাইবা হোক এক্সটার্নাল ভাইবা হোক, তখন এই ধরনের কোশ্চেনগুলো ফ্রেম হয়। তাহলে এই গেল হচ্ছে আমাদের SF6 সার্কিট ব্রেকার। এরপরে আমরা আসবো ভ্যাকিউম সার্কিট ব্রেকারে। ভ্যাকিউম সার্কিট ব্রেকারে আমাদের যেরকম অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আর্ক কুয়েঞ্চিং মিডিয়াম কি, অয়েল,
এয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম কি, আমরা ওখানে এয়ারের ফ্লো ইউজ করছি, নর্মাল এয়ার। SF6 সার্কিট ব্রেকারে আমাদের আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম কি, সালফার হেক্সাফ্লোরাইড বা SF6। ভ্যাকিউম সার্কিট ব্রেকারের কোনো আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম ইনিশিয়ালি থাকে না। মানে কি বলতে চাইছি বোঝার চেষ্টা করো। ভ্যাকিউম মানে কি, আই গেস বুঝতেই পারছো ভ্যাকিউম জিনিসটা কি। একদম পাতি কথায় বলতে গেলে একটা শূন্য স্থান যার প্রেশার হচ্ছে গিয়ে খুব কম, ভেরি লো প্রেশার। তো ভ্যাকিউম সার্কিট ব্রেকারে এই যে ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট যেটা দেখতে পাচ্ছ তোমরা, ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট, এটাকে যে চেম্বারের মধ্যে ইনস্টল করা আছে সেটা হচ্ছে কি বেসিক্যালি ভ্যাকিউম, ওখানে কোনো মিডিয়াম নেই। আর ওখানকার যে প্রেশার, সেই প্রেশারও খুব কম থাকবে, 10⁻⁻7 থেকে ওই 10⁻⁻8 টর এরকম হয়ে থাকে। ওই 10⁻⁻7 থেকে 10⁻⁻5 টর এরকম লো প্রেশার এখানে থাকে। তো যখন নর্মাল অপারেটিং কন্ডিশানে আমাদের ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট কী হবে, একে অপরের সঙ্গে টাচ করে থাকবে, তখন এই যে লাল কালারের যে আর্কটা দেখানো আছে সেই আর্ক থাকবে না। যখনই পাওয়ার সিস্টেমে ফল্ট হবে তখন কি হবে, সার্কিট ব্রেকারের ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্টটা দূরে সরতে শুরু করবে। তো তার জন্য এখানে আর্ক এস্টাবলিশড হবে। এবার আর্ক যখনই এস্টাবলিশড হবে তখন কি হবে সেটাকে বুঝতে গেলে আমাদের একটা মাইক্রোস্কোপিক প্রজেকশন নিয়ে একটু বুঝতে হবে। ধরো একটা সারফেস আছে, ধরো এটা একটা সারফেস। এবার এই সারফেসটাকে ধরো একদম প্লেন সারফেস, একদম প্লেন সারফেস কথার কথা ভাবো যে আমাদের যে টাইলস থাকে, মার্বেলের মেঝে থাকে, বা মিরর বলতে পারো, গ্লাস বলতে পারো। তো মানে কাঁচের গ্লাসের কথা বলছি অবভিয়াসলি, বা আমরা আয়নার কথা বলছি। দেখবে সারফেস একদম প্লেন। এই যে সারফেস একদম প্লেন আমরা বলছি, এটা তো আমরা খালি চোখে দেখছি। বাট যদি মানে যে খালি চোখে দেখছি, আমরা সারফেসকে একদম প্লেন দেখছি। বাট যখন আমরা জিনিসটাকে মাইক্রোস্কোপে দেখব, যদি আমরা সেম জিনিসটাকে মাইক্রোস্কোপে দেখি, তাহলে কিন্তু দেখব এরকম উঁচু নিচু উঁচু নিচু এরকম দেখতে পাবো। এগুলো হচ্ছে কি আমাদের মাইক্রোস্কোপিক প্রজেকশন। মানে কোনো সারফেসই একদম আইডিয়ালি স্মুথ না, সব সারফেসই এরকম কি বলে রাফ সারফেস। যেগুলো আমরা আপাত দৃষ্টিতে খালি চোখে স্মুথ দেখছি, সেগুলোকেও যদি আমরা মাইক্রোস্কোপে দেখতে যাই তাহলে সেগুলো কিন্তু একদম পিওর স্মুথ হবে না, এরকম মাইক্রোস্কোপিক প্রজেকশন থাকবে। বাট আমরা সার্কিট ব্রেকার পড়তে গিয়ে এই কথাটা কেন বলছি, দেখো বেসিক্যালি ধরো ধরো এটা একটা গোলক। আচ্ছা আমি একটু ইয়ে দিয়ে আঁকি, এক মিনিট। ধরো এটা একটা গোলক, ঠিক আছে, গোলক মানে বল, ফুটবল এরকম টাইপের, যার উপরের যে সারফেসটা একদম মসৃণ। তো এই যে গোলকটা আছে বা এই যে স্ফিয়ারটা আছে, একে যদি আমরা কিছু পরিমাণ ইলেকট্রিক চার্জ দিই, এই ইলেকট্রিক চার্জ এর সারফেস বরাবর, এক মিনিট, এই ইলেকট্রিক চার্জ এর সারফেস বরাবর ইকুইফর্মভাবে মানে কি বল ইউনিফর্মভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে, কোথাও কম বা কোথাও বেশি থাকবে না। সেই চার্জটা টোটালটাই এই সারফেসের উপর দিয়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। রিপিট করছি আমি আর একবার। সাপোজ তোমার কাছে কোনো একটা স্ফিয়ার আছে বা গোলক আছে, তাকে যদি তুমি কিছু পরিমাণ ইলেকট্রিক চার্জ দাও, পজিটিভ হোক নেগেটিভ হোক হোয়াট এভার, তাহলে সেই চার্জটা কি হবে, এই গোলকের ওপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। বাট যদি সাপোজ গোলকটা এরকম হয়, ধরো গোলকটা এরকম, বাট পার্টিকুলার একটা এরকম জায়গায় এরকম খোঁচা মতো একটা প্রজেকশন আছে, এরকম একটা খোঁচা মতো প্রজেকশন আছে। এইবার তুমি যদি এই যে গোলকটা আছে, যার এখানে এরকম একটা খোঁচা মতো প্রজেকশন আছে, এই গোলকটাকে যদি তুমি ওই একই পরিমাণ চার্জ দাও না, সেই চার্জটা সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়তো হবে, মানে এই জায়গাটা ছেড়ে বাকি সমস্ত জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, বাট এই পার্টিকুলার জায়গায় যে চার্জ সেটা অনেক বেশি মানে অনেক বেশি সেই জায়গায় থাকবে। কি বলতে চাইছি, যে সারফেস যদি স্মুথ হয় তাহলে ইউনিফর্মলি চার্জটা ডিস্ট্রিবিউটেড থাকে। বাট যদি এরকম যদি শার্প কোথাও প্রজেকশন থাকে, সূচালো যদি এরকম প্রজেকশন থাকে, তাহলে সেই জায়গায় বেশি চার্জ স্টোর হয়। এটার ফলে কি হবে সেটা আমরা এখানটায় দেখব। ধরো তোমার দুটো কন্ট্যাক্ট আছে, দুটো কন্ট্যাক্ট আছে, একটা ধরো ফিক্সড কন্ট্যাক্ট আর আরেকটা হচ্ছে গিয়ে মুভিং কন্ট্যাক্ট। এই দুটো যে কন্ট্যাক্ট আছে সেটাকে সাপোজ একটা চেম্বারের মধ্যে রাখা আছে। এই চেম্বারের মধ্যে কোনো মিডিয়াম নেই, মানে জিনিসটাকে ভ্যাকিউম তুমি বলতে পারো।
এই যে ভ্যাকিউম কি বলে চেম্বারের মধ্যে ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্টকে রাখা আছে, যখন ফল্ট হয়েছে এরা দূরে সরে গেছে, তার জন্য আমি ধরলাম এখানে আর্ক তৈরি হয়েছে, হিউজ কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, কারেন্ট যদি ফ্লো হয়, হিউজ কারেন্ট যদি ফ্লো হয়, তাহলে হিউজ অ্যামাউন্ট অফ হিট প্রডিউস হবে, রাইট? এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে সারফেসটা আছে বা এর যে সারফেসটা আছে, এই সারফেসকে আমরা খালি চোখে বা আপাত দৃষ্টিতে দেখছি পুরোপুরি মসৃণ, বাট অ্যাকচুয়ালি এগুলোর মাইক্রোস্কোপিক এরকম প্রজেকশন আছে, ছোট 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 এরকম প্রজেকশন আছে। তো তাহলে কি হবে, প্রত্যেকটা এই যে প্রজেকশন আছে, প্রত্যেকটা প্রজেকশানে এক্সট্রা চার্জ থাকবে, এক্সট্রা চার্জ থাকবে। বেসিক্যালি এই যে শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য এই মাইক্রোস্কোপিক প্রজেকশানে কি হচ্ছে, সেখান থেকে যে কি বলবো, ওখানে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা অনেক বেশি হাই। রিপিট করছি আমি আর একবার, এটা আমার স্মুথ সারফেস, এখানে কোনো প্রবলেম নেই, বাট যখনই এরকম মাইক্রোস্কোপিক প্রজেকশন থাকবে, তখন কি হবে, যে প্রজেকশানগুলো আছে, প্রত্যেকটা প্রজেকশান মানে প্রত্যেকটা ছুঁচালো মুখে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অনেক বেশি হবে। তাহলে যেখানে যে সমস্ত জায়গাগুলোর ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বেশি হবে, তারা খুব সহজে ইলেকট্রন এমিট করবে, ইলেকট্রন ছাড়বে। আমি রিপিট করছি টোটাল জিনিসটাকে আর একবার। সাপোজ এটা হচ্ছে কি আমার সারফেস, ধরলাম আইডিয়াল সারফেস, একদম স্মুথ সারফেস। তাহলে এই আইডিয়াল স্মুথ সারফেসের ওপরে প্রত্যেকটা জায়গায় চার্জ আমি বলতে পারি সেম, বা এর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমি একদম ভালো ভালো মানে সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলতে গেলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি প্রত্যেকটা পয়েন্টে সেম হবে, এই পয়েন্টেও যা, এই পয়েন্টেও তাই, এই পয়েন্টেও তাই, এই পয়েন্টেও তাই। বাট যদি সারফেসে এরকম প্রজেকশান থাকে, তাহলে এই যে প্রজেকশানগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা প্রজেকশানে কি হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বাকি জায়গা মানে এই জায়গা, এই জায়গা, এই জায়গার থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই জায়গাগুলোতে বেশি হবে। যেখানকার ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বেশি, সেই সমস্ত জায়গার থেকে কি হবে, কি বলে নেগেটিভ যে পার্টিকেল মানে আমাদের ইলেকট্রন এমিট করবে সেই সমস্ত জায়গাগুলো, যেটাকে পরবর্তীকালে গিয়ে পড়বে যখন হায়ার স্টাডিতে, জিনিসটাকে বলা হয় ফিল্ড এমিশন থিওরি। তো যাই হোক, তো মোট কথা এখানকার প্রিন্সিপাল কিভাবে কাজ করছে সেই জায়গাটাই আমরা আসি এবার। যে যখনই সার্কিট ব্রেকার ওপেন হচ্ছে, মানে মুভিং কন্ট্যাক্ট যখনই ফিক্সড কন্ট্যাক্ট থেকে দূরে সরছে, যে হিউজ অ্যামাউন্ট অফ শর্ট সার্কিট কারেন্ট বা আর্ক তৈরি হয়েছে, তার জন্য যে হিট প্রডিউস হবে, হিট প্রডিউস হওয়ার জন্য মেটাল ভেপার প্রডিউস হবে। এবার এই মেটাল ভেপারটা কোত্থেকে এলো, মেটাল ভেপার এলো এখান থেকেই, যার জন্যই মাইক্রোস্কোপিক প্রজেকশনটা বোঝানো হচ্ছে। ধরো ওই ফিক্সড কন্ট্যাক্টকে মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি আমরা এভাবে, মুভিং কন্ট্যাক্টকে মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি এরকমভাবে। এবার এই যে জায়গাগুলো, খোঁচা খোঁচা যে জায়গাগুলো আছে, এরা কি হবে, এই সমস্ত জায়গাগুলোর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অনেক বেশি হাই। এই জায়গাগুলো হিট প্রোডাকশন মানে যে হিটটা প্রডিউস হয়েছে, তার জন্য এই জায়গাগুলো সহজেই গলে শুধু যাবে না, ভেপারে পরিণত হবে। মানে সাপোজ যদি এই যে সারফেসগুলো আছে সেটার মেটাল যদি অ্যালুমিনিয়ামের হয়, তাহলে অ্যালুমিনিয়াম ভেপার তৈরি হবে। কি করে তৈরি হচ্ছে, ওরা ইলেকট্রন এমিট করে দিচ্ছে, যার জন্য কি বলে আমাদের মেটাল ভেপার প্রডিউস হচ্ছে। তো বেসিক্যালি যখন আমরা অপারেশনটা স্টার্ট করেছিলাম, জায়গায় কি ছিল আমাদের, ভ্যাকিউম ছিল, তাই না, কোনো মিডিয়ামই ছিল না। যখন শর্ট সার্কিটের জন্য ফিক্সড কন্ট্যাক্ট মুভিং কন্ট্যাক্ট থেকে মানে ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্ট দূরে সরতে শুরু করলো, তখন আর্ক প্রডিউস হলো, তার জন্য যে এক্সেস হিট প্রডিউস হচ্ছে, তো সেটার জন্য এই যে প্রজেকশন লাইট যে স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলোর থেকে কি হচ্ছে, ভেপার প্রডিউস হচ্ছে। মেটাল ভেপারের মধ্যে কি থাকবে, ইলেকট্রন থাকবে, আয়ন থাকবে। এবার তার মানে আমি দেখতেই পাচ্ছি প্রথমে পুরো বায়ুশূন্য স্থান ছিল, কোনো মিডিয়াম ছিল না, এখন জায়গাটায় ভেপার প্রডিউস হলো। এবার এই যে ভেপার প্রডিউস হলো, সেটা তারপরে কি হবে, সাথে জাস্ট কিছুক্ষণের মধ্যে কনডেন্সড হয়ে যাবে। দেখো এই জায়গায় আর্ক যদি টিকে থাকতে হয়, এই আর্ক টিকে থাকার জন্য আমার দরকার হচ্ছে গিয়ে নেগেটিভ আয়ন দরকার, তাই না, ইলেকট্রন দরকার, আদারওয়াইজ তো আর্ক টিকে থাকতে পারবে না। এবার এখানে প্রথম কথা হচ্ছে গিয়ে কোনো মিডিয়ামই নেই, তাহলে বা কোনো মিডিয়ামই যদি না থাকে, তো তাহলে আমার
কারেন্ট ফ্লো হওয়ার জন্য বা আর্কে এক্সিস্ট হওয়ার জন্য কি বলে কোনো কি বলে নেগেটিভ পার্টিকেল বা ইলেকট্রনই তো নেই। আমরা এর আগে যত জায়গা ধরে পড়ে এসেছি সেখানে কোনো না কোনো মিডিয়াম থাকছিল। তো সেই মিডিয়াম থাকার জন্য আমাদের কি হচ্ছিল, অলরেডি যে ইলেকট্রনগুলো এক্সিস্ট করছে আর্ক কোয়েঞ্চিং মিডিয়ামের সাহায্যে কোনোভাবে সেই ইলেকট্রনগুলোকে আমি দূরে সরাচ্ছি। তো এখানে তো আমার কোনো মিডিয়ামই নেই, তাহলে ইলেকট্রন থাকার তো এমনিও গল্প নেই। বোঝা গেল আশা করি ব্যাপারটা। এবার হিউজ কারেন্ট ফ্লো হওয়ার জন্য মেটাল ভেপার প্রডিউস হয়ে গেল। আমি চেয়েছিলাম কোনো মিডিয়াম থাকবে না, কোনো মিডিয়াম না থাকলে আর্ক আমার এমনিই এক্সটিংগুইশড হয়ে যাবে, কারণ কোনো নেগেটিভ পার্টিকেলই নেই, কোনো ইলেকট্রনই নেই। বাট যখন আর্কটা তৈরি হচ্ছে তো তখন কিছু মেটাল ভেপার তৈরি হচ্ছে, তার জন্য ইলেকট্রন এমিশন হচ্ছে। তাহলে সিস্টেমে এখন এখানে ইলেকট্রন চলে এলো, তো এখান থেকে তোমার মনে হতে পারে এবার তো ইলেকট্রন চলে এসছে, তাহলে তো আর্ক এবার নিববে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যত তাড়াতাড়ি আমার মেটাল ভেপার যেরকম তত তাড়াতাড়ি প্রডিউস হচ্ছে, একই রকমভাবে খুব তাড়াতাড়ি এই যে ভেপারটা প্রডিউস হয়েছে এরা খুব তাড়াতাড়ি কনডেন্সড হয়ে আবার এদের নিজের পজিশানে লেগে যাবে। তো তাহলে কি হলো, সিস্টেমে আমার নেগেটিভ পার্টিকেল নেই, নেগেটিভ আয়ন নেই, যার জন্য আর্ক এক্সটিংগুইশড হয়ে গেল। তাহলে টোটাল ঘটনাটাকে যদি আমি খুব সংক্ষেপে বলতে চাই, এটা সাপোজ হচ্ছে গিয়ে ফিক্সড কন্ট্যাক্ট, এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। এটাকে আমি একটা ভ্যাকিউম জায়গার মধ্যে রেখেছি যেখানে কোনো মিডিয়াম নেই। তাহলে যদি আমার এদের মধ্যে আর্ক এস্টাবলিশড হয়ও, তার কিন্তু কোনো যেহেতু আমার নেগেটিভ মানে ইলেকট্রন নেই, মানে এখানে যেহেতু টোটাল জায়গাটাতে যেহেতু মিডিয়াম নেই, তো ইলেকট্রনও নাই এখানটায়, আর্ক আমার তৈরি হলেও এক্সটিংগুইশড হয়ে যাবে খুব সহজেই। তো বাট সেই হিসাবে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, বাট আমরা দেখতে পাচ্ছি কি যখনই আর্কটা তৈরি হচ্ছে সাথে সাথে এখান থেকে মেটাল ভেপার প্রডিউস হয়ে কিছু ইলেকট্রন প্রডিউস হয়ে যাচ্ছে। এবার যত তাড়াতাড়ি ইলেকট্রন প্রডিউস হচ্ছে ওগুলো তত তাড়াতাড়ি কনডেন্সড হয়ে গিয়ে আমার নিজের জায়গাতেই আবার ফিরে যাবে। তাহলে ইলেকট্রন আবার নেই, ইলেকট্রন আবার যদি না থাকে তাহলে আর্ক হয়ে যাবে কি নিজে নিজেই এক্সটিংগুইশড হয়ে যাবে। ভ্যাকিউম সার্কিট ব্রেকার এই একই রকমভাবে কি বলে কাজ করে। আর এই ধরনের যে সার্কিট ব্রেকার বাকি সমস্ত সার্কিট ব্রেকারের থেকে অনেক বেশি এফিসিয়েন্ট। এই সার্কিট ব্রেকার অন্যান্য সার্কিট ব্রেকারের থেকে অনেক বেশি কারেন্টকে হ্যান্ডেল করতে পারে। তো আমি এখানে ওর যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো সবই এখানটায় আমি করে দিচ্ছি। এখানে আমি টোটাল কনস্ট্রাকশন ওয়ার্কিং এগুলো করে দিয়েছি, দেখে নাও একবার ওয়ার্কিংটা। When the breaker operates, the moving contact separates from the fixed contact. Obviously, ফল্টের সময় আমার ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্ট দূরে সরবে, অ্যান্ড আর্ক ইজ স্ট্রাক বিটুইন দ্য কন্ট্যাক্টস। তো কন্ট্যাক্টের মধ্যে আর্ক তৈরি হবে। দ্য প্রোডাকশন অফ আর্ক ইজ ডিউ টু দ্য আয়োনাইজেশন অফ মেটাল আয়ন্স অ্যান্ড ডিপেন্ডস ভেরি মাচ আপন দ্য ম্যাটেরিয়াল কন্ট্যাক্টস। এটাই তো বলা হচ্ছে যে ফিক্সড কন্ট্যাক্ট যখন মুভিং কন্ট্যাক্ট থেকে দূরে সরছে, যে আর্কটা তৈরি হচ্ছে বেসিক্যালি কোনো মিডিয়ামই নেই সেখানটায়, তো তাহলে আর্ক কিন্তু আমার তৈরি হলেও সাথে সাথে আমার এক্সটিংগুইশড হয়ে যাওয়ার কথা। যেটুকু আর্ক তৈরি হচ্ছে সেটা মেটাল ভেপারের জন্য যে ইলেকট্রনটা এমিট হচ্ছে, ইলেকট্রন এমিশন থিওরি যেটা বললাম সেটার জন্য হচ্ছে। এবার তারপর কি বলছে দেখো, দ্য আর্ক ইজ কুইকলি এক্সটিংগুইশড বিকজ দ্য মেটালিক ভেপার electrons and ions produced during the arc are diffused in a short time and seized by the surface of moving and fixed members and shield। তাহলে যে আর্কের জন্য মেটাল ভেপার প্রডিউস হচ্ছে, যার জন্য ইলেকট্রন তারপর পজিটিভ চার্জ পার্টিকেল আয়ন এগুলো তৈরি হচ্ছে, এরা তৈরি হওয়ার সাথে সাথেই খুব মানে সাথে সাথে মানে ইন এ ভেরি শর্ট টাইম সেগুলো আবার কনডেন্সড হয়ে গিয়ে আবার সারফেসেই ফিরে যায় আর কি, পাতি কথায়। তো যদি আমার এবার আয়নই যদি আবার না থাকে তাহলে সেক্ষেত্রে মানে নেগেটিভ ইলেকট্রনই যদি আমার না থাকে তাহলে সেক্ষেত্রে আর কী হবে, সহজেই আমার তাড়াতাড়ি extinguished হয়ে যাবে। Since vacuum has very fast rate of recovery of dielectric strength, the arc extinction in a vacuum circuit breaker occurs with a short contact separation। যেহেতু এখানে ডাইইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি, অবভিয়াসলি ডাইইলেকট্রিক স্ট্রেংথ বেশিই হবে কোনো অন্যান্য মিডিয়ামের থেকে, তো সেই জন্য যেরকম খুব কম টাইমে আমাদের আর্ক এক্সটিংগুইশ করতে পারবে, ঠিক একই রকমভাবে দুটো কন্ট্যাক্টের মধ্যে সেপারেশন কম রাখলেও মানে কম সেপারেশনেই আমার আর্ক এক্সটিংগুইশড হয়ে যাবে। এর আগে আমরা পড়ছিলাম না যে আর্কে এক্সটিংগুইশ করার জন্য আমরা দুটোর মধ্যে সেপারেশন যত বাড়াবো
আর আর্কের লেন্থ তত বাড়বে, আর্কের লেন্থ বাড়লে তার রেজিস্ট্যান্স বাড়বে, আর্কে এক্সটিংগুইশ করানোর সুবিধা হবে। বাট যেহেতু এখানকার যে মিডিয়াম মানে ভ্যাকিউম যেটা মিডিয়ামলেস, এর যেহেতু কি বলে ডাইইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি, তো তার জন্য শর্ট সেপারেশনেও আমার আর্ক সহজেই এক্সটিংগুইশড হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল। আর এর যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো আমি অ্যাড করে নিচ্ছি, সঙ্গে সঙ্গে ওর যে অ্যাপ্লিকেশান সেটাও কিন্তু করতে হবে। দেখে নাও এখানে অ্যাডভান্টেজগুলো দেওয়া আছে। কম্প্যাক্ট, রিলায়েবল, অনেক বেশি লাইফ, ফায়ার হ্যাজার্ড নাই, জেনারেশন অফ গ্যাস নাই, দে ক্যান ইন্টারাপ্ট এনি ফল্ট কারেন্ট। তো ওই কম্পারিজনগুলো দেওয়া আছে, তো দেখবে এগুলো একদম ইজি ইজি অ্যাডভান্টেজ। কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা থাকে জানাবে। আশা করি এগুলো বোঝাই গেছে। আর সাথে সাথে যে কোন রেটিংয়ে আমরা ইউজ করব সেগুলো একটু দেখে রাখবে। দেখো ইন জেনারেল 22 থেকে 66 কেভি অবধি এই ধরনের সার্কিট ব্রেকারকে ইউজ করা হয়ে থাকে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার।